Hello everyone, this is Sarmishta. Welcome to your channel Keep Learning, where learning becomes easy and enjoyable. So today we are going to begin our journey into one of the most beautiful and significant poems in Indian English literature, our Kejuarina Tree, written by Tarudatta. But before we jump into line by line explanation, it is important to understand the poet and the background of the poem. So, in today's video, we'll briefly discuss who Tarudatta was, why Kejuarina tree was so special to her, how the poem begins, and some important facts about the poem. We'll also look at a few important citations and exam oriented points that can help you understand the poem better. And remember, this is just the beginning of the poem series. In the upcoming videos, we'll explore the poem line by line with simple explanation, meanings of important words, literary devices, important ideas, and exam oriented questions. So, whether you are a higher secondary students, a graduation students, or preparing for any competitive exams, this series can help you build a clear and strong understanding of the poem. So, stay with me till the end and let's discover why this seemingly ordinary casuarina tree holds such a deep and unforgettable place in Tarudatta's heart. Now, without further delay, let's begin our journey into our casuarina tree written by Tarudatta. So, দেখো আমি এখন তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই যে তোমরা কি কখনো কেজুরিনার টি দেখেছো বা কখনো এটা কি মনে হয়েছে যে এই গাছটা দেখতে কেমন বা এই গাছটার হঠাৎ করে এই রকমের নাম হবার কারণ কি কেজুয়ারিনা এই রকমের নামটা হয়েছে কেন কোথা থেকে এসছে যারা জানো খুবই ভালো কথা আর জানো জানো না এখানে দেখো আমি এখানে দেখানোর চেষ্টা করেছি যে গাছটা এই গাছটা দেখে কি মনে হচ্ছে বলো তো? আমরা বাংলায় যাকে ঝাউ গাছ বলি অনেকটা তার মতন দেখতে না? সেম প্রজাতি নয়, বাট অনেকটা তো মিল আছে। এবারে সেই ঝাউ গাছের মতন যে শাখা-প্রশাখাগুলো মানে ক্যাজুয়ারিনা ট্রির শাখা-প্রশাখাগুলোকে আমি এখানে দেখো দেখানোর চেষ্টা করেছি ব্রাঞ্চলেটস গুলো বড় করে। এবার তার ফ্রুটস গুলো কিন্তু এরকমের দেখতে হয়। এই ছবিটার পাশে আবার একটা পাখির ছবি দেওয়া আছে দেখো। পাখিটার নাম হচ্ছে কেশোয়ারি বার্ড। এই পাখিটার ছবি এখানে দেওয়ার কারণটাও আমি বলছি। তার আগে তোমরা জানো যে এই ক্যাজুয়ারিনা ট্রিগুলোকে আমরা অস্ট্রেলিয়াতে, সাউথ ইস্ট এশিয়াতে, প্যাসিফিক আইল্যান্ডসগুলোতে, ইন্ডিয়ান ওশেনস বিভিন্ন অঞ্চলে এবং ভারতের উপকূলীয়বর্তী অঞ্চলে আমরা লক্ষ্য করি, খুঁজে পাই এই গাছগুলোকে। এবারে এই গাছটার নাম কেজুয়ারিনা ট্রি হওয়ার পেছনে কারণ হচ্ছে গিয়ে এটাই যে এই যে পাখিটাকে দেখানো হচ্ছে দেখছো যে কেশওয়ারি বার্ড এই পাখিটা এবারে ইউরোপীয় উদ্ভিদবিদরা যখন এই গাছটাকে লক্ষ্য করেছিলেন এর ব্রাঞ্চলেটসগুলো দেখে ওনাদের এই পাখিটার ছবি মনে পড়েছিল পাখিটার ফিদার্সগুলোর কথা মনে পড়েছিল ওনাদের মনে হয়েছিল যে এই পাখিটার ফিদার্স মানে কেশওয়ারি বার্ডের ফিদার্সের সাথে এই গাছের ব্রাঞ্চলেটসগুলোর কিছু মিল আছে ওই জন্যই এই কেশওয়ারি বার্ড থেকে এরা এই মানে উনারা এই গাছটার নাম কেজুয়ারিনা ট্রি দিয়েছিলেন বুঝেছে ইন্টারেস্টিং না ব্যাপারটা তাহলে এই রকমের একটা গাছ যার ব্রাঞ্চলেটসগুলো দেখে হঠাৎ মনে হলো যে এটা কেশওয়ারি বার্ডসের ফিদারের মতন আর সেই জন্যই এর নাম দেওয়া হলো কেজুয়ারিনা ট্রি দেখো আরেকটা মজাদার ব্যাপার আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি ডু ইউ নো ব্যাপারটা দেখো স্ক্রিনে শো হচ্ছে যে দ্য লিভস উই সি অন দ্য কেজুয়ারিনা ট্রি আর নট ট্রু লিভস তাহলে কি দ্য স্লেন্ডার গ্রিন নিডল লাইক স্ট্রাকচার
are actually modified branchlets বা modified stems. The true leaves are very small and scale like. এবার দেখো এই যে ব্রাঞ্চলেটস গুলো যেগুলো আমরা দেখাচ্ছে সবুজ সবুজ গাছের সবুজ সবুজ অংশগুলোতে আমরা তো অংশগুলোকে তো আমরা পাতাই বলি। এবার দেখো এগুলো কিন্তু পাতা নয়, বলা হচ্ছে এগুলো কাণ্ডের পরিবর্তিত অংশ, এগুলো মডিফাইড ব্রাঞ্চলেটস গুলো। আমরা লাইফ সায়েন্স এই রকমের অনেক ব্যাপারও পড়েছি কিন্তু, যেগুলো অ্যাকচুয়ালি রুট মনে হয়, রুট নয়, সেগুলো কাণ্ডের পরবর্তিত অংশ, মডিফাইড স্টেমস গুলো। তোমাদেরকে নিশ্চয়ই উদাহরণগুলো মনে পড়ছে। এবারে আম, তার অ্যাকচুয়াল পাতাগুলো কিন্তু আঁশের মতন, স্কেলের মতন ছোট ছোট দেখতে। তাহলে এটাই মজাদার ব্যাপারটা, আমিও আগে জানতাম না। জানার পরে আমার মনে হলো যে তোমাদেরকে জানানো দরকার আছে। তো এটা মনে রেখো যে কেচুরিনা ট্রিতে যে নিডল লাইকের মধ্যে ছুঁচের মতন সরু সরু অংশগুলো দেখা যায়, যেগুলো অ্যাকচুয়ালি পাতা মনে হয়, সেগুলো পাতা নয়, সেগুলো অ্যাকচুয়ালি মডিফাইড ব্রাঞ্চলেটস গুলো। এবারে দেখো আমরা তো অ্যাকচুয়ালি কেজুরিনা ট্রি কেমন দেখতে হয়, কোথায় পাওয়া যায়, তার সম্বন্ধে একটা ইন্টারেস্টিং ফ্যাক্টও জানলাম, এবং তার নামটাই বা কেজুরিনা কিভাবে হলো সেটাও আমরা জানলাম। এবারে আমাদের যে পয়েটাস তরুদত্তা, তিনি যে কেজুরিনা ট্রির কথা বলেছেন, সেই ট্রিটা অ্যাকচুয়ালি কেমন দেখতে, কিছুটা অরিজিনাল তো আমি এখানে তোমাদেরকে শো করতে পাইনি, বাট কবিতার লাইনগুলো বুঝে যতটুকু আমার মনে হয়েছে যে এই রকমের ভিজুয়ালাইজ করা যেতে পারে, তো সেই রকমের একটা ছবি তোমাদের কাছে দেখো শো করছি। একটা বড় গাছ দেখতে পাচ্ছ, কাণ্ডটা বেশ মোটা। এবারে তার উপর দিয়ে এরকমের দেখো একটা বড় সাপের মতন কিছু একটা চলে গেছে, ক্রিপারটা। এবারে তার শাখা পোশাখাতে দেখো লাল লাল ফুল ফুটে উঠেছে। তো গাছটা এই রকমেরই, কবিতা লাইনসগুলো যখন আমরা লাইন বা লাইন হচ্ছে গিয়ে পড়বো, তখন কোথাও না কোথাও তোমরা এই ভিজুয়ালাইজটা করতে পারবে যে হ্যাঁ, বিশাল আকার একটা গাছ যার কাণ্ড মোটা, এবং সেই কাণ্ডের উপরে আবার উপর দিয়ে একটা বড় ক্রিপার, মোটা ক্রিপার, আবার ঠিক পাইথন সাপের মতন সে কিন্তু আবার উঠে গেছে, আবার শাখা প্রশাখাতে লাল লাল ফুল ফুটেছে। এই ইমেজটা কিন্তু তোমরা পাবে। সো এই ইমেজটা তোমরা মাথায় রাখো। দেখো আজকে তো আমি বলেই দিয়েছি আমরা লাইন বা লাইন এক্সপ্লেনেশনে যাব না, আমাদেরকে আগে বুঝতে হবে এই কবিতাটা বোঝার আগে, লাইন বা লাইন বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে যে কবিতার ব্যাকগ্রাউন্ডটাই কি। সেই জন্য আমরা আজ যে কবিতাটা লিখেছেন তরুদত্তা সম্পর্কে আমরা ডিটেলসে জানবো। ওনার জার্নিটা খুবই কম সময় অবধি তিনি আমাদের মধ্যে ছিলেন, মাত্র 21 বছর বয়সে তিনি কিন্তু মারা গেছিলেন। বাট এই জার্নিটাতে কিন্তু তিনি অনেক কিছু ভালো ভালো কাজ, লিটারেরি ওয়ার্কস আমাদেরকে গিফট হিসেবে দিয়ে গেছেন। তো চলো আমরা ওনার ব্যাকগ্রাউন্ডটা বুঝি, কারণ প্রত্যেকটা কবিতা আমার মনে হয় যে যদি আমরা লেখককে না বুঝি, যে লিখেছেন তার মেন্টালিটিটা না বুঝি, উনি কোন সিচুয়েশানে আছেন, তো কথা না কথা আমরা ওই লিটারেরি ওয়ার্কটা একটু বুঝতেও আমাদের অসুবিধে হয়। আমার পার্সোনালি মনে হয় যে আবার কেচুনা ট্রিকে বোঝার জন্য তোমাদের তরু দত্তার যে লাইফ জার্নিটাকে তোমাদেরকে বোঝা কিন্তু অত্যন্ত জরুরি। চলো এবারে আমরা দেখে নিই। দেখো শো করছে, এটা যে কোনো বইতেও তোমরা পেয়ে যাবে, উইকিপিডিয়াতেও পেয়ে যাবে। এবারে আমার কথা হচ্ছে, তাহলে আমি এখানে শো করাচ্ছি কেন? আমি শো করাচ্ছি কিছু ব্যাপারগুলো কানেক্ট করে বলে দেওয়ার জন্য, যাতে তোমাদেরকে পরবর্তী সময়ে যে লাইন্সগুলো যখন পড়াবো এই কথাগুলো কিন্তু মনে আসে, যে এই কথাগুলো বলা হয়েছিল। ইয়েস, এখানে এই লাইনটা কিন্তু মিল খাচ্ছে, এমন যেমন মিল তোমরা খুঁজে পাও, এই জন্যই এগুলো বলা। দেখো তিনি জন্মগ্রহণ করেছিলেন 1856-এ। ওনার বার্থ যে প্লেস ছিল সেটা রামবাগান ছিল, যেটা আমাদের ক্যালকাটাতে। তো শো হচ্ছে যে তরুদত্তা ওয়াজ বোর্ন অন 4th March 1856 এট রামবাগান, ক্যালকাটা। এবারে সে গ্রিউ আপ ইন আ হাইলি এডুকেটেড অ্যান্ড লিটারেরি ফ্যামিলি। তিনি বড় হয়েছিলেন কিন্তু শিক্ষিত একটা পরিবারে, হাইলি এডুকেটেড যারা। এবারে ওনার বাবার নাম ছিল গোবিন্দ চন্দ্র দত্ত অ্যান্ড মায়ের নাম
ক্ষেত্রমণি দত্ত, আমরা বাংলায় তো এই রকমেরই প্রনাউন্স করি, এবার হিন্দি আবার ইংলিশের প্রনাউন্সিয়েশনটা পাল্টে যাবে। এবারে ওনাদের সিবলিংস মানে ভাই আর বোন, ভাইয়ের নাম ছিল আবজু অ্যান্ড বোনের নাম ছিল, মানে ওনার দিদি ছিলেন উনি, আরু। দেখো, এই ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর পরের কথাটা যেটা বলতে যাচ্ছি সেটা তোমরা কিন্তু মাথায় রাখবে। কেন মাথায় রাখতে বলছি সেটা আমি বলছি। দ্য ফ্যামিলি অলসো হ্যাড আ গার্ডেন হাউস এট বাগমারি which became closely associated with তারুজ চাইল্ডহুড মেমোরিজ। বলছি কি ওনাদের পরিবারে একটা গার্ডেন হাউস ছিল বাগমারিতে, ওটাও সেই ক্যালকাটাতেই। তো ওখানকার সাথে তরু দত্তের শৈশবে চাইল্ডহুড অনেক মেমোরি জড়িয়ে আছে। তোমাদেরকে বলেই রাখি যে এই বাগমারিতেই কিন্তু সেই কেজুরিনা ট্রিটা ছিল, যে কেজুরিনা ট্রির কথা আমাদের পয়েটাস ইনি কবিতাতে তুলে ধরেছেন, সেই গাছটা রিয়েল কিন্তু অস্তিত্ব, এটা কিন্তু ইমেজরি কোনো গাছ নয়। রিয়েলিটিতে তিনি আহ, আহ, ওই গাছটার নিচে উনার ভাই বোনের সাথে অনেক শৈশব কাটিয়েছেন, অনেক মিষ্টি মিষ্টি মধুর কাহিনী আছে, অনেক স্মৃতি আছে জড়িয়ে ওই গাছটার সাথে। আর সেই গাছটা কেই পরবর্তী টাইমে কেন বা তিনি কবিতায় তুলে ধরছেন তারও কারণ তোমরা বুঝতে পারবে। এখন মনে রাখো যে বাগমারিতেই কেজুরিনা ট্রিটা ছিল, ওনাদের গার্ডেন হাউস ছিল সেখানে বাগমারিতে, আর সেই বাগমারিতেই কেজুরিনা ট্রি ছিল, যে কেজুরিনা ট্রির সাথে ওনার চাইল্ডহুডসের অনেক মেমরি জড়িয়ে আছে। সেই গাছটাকেই তিনি তুলে ধরেছেন আমাদের এই কবিতায়। নেক্সট দেখো, এইটা দেখো, ফার্স্ট পয়েন্টটা দেখো যে 1865 লস অফ হার ব্রাদার। ফার্স্ট এমন একটা ব্যাপার হলো যেটা ওনাকে মেন্টালি অনেকটা লস হলো, মেন্টাল লস যাকে আমরা বলি, যে মানসিকভাবে অনেকটা আহত ব্যাপার, ফার্স্ট ব্যাপার। কারণ আমরা সবাই জানি যে আমাদের কাছে সিবলিংসের ইম্পর্টেন্ট কতটা, আমাদের ভাই বোনদের ইম্পর্টেন্ট কতটা। যারা সিঙ্গেল চাইল্ড তারা আমরা হয়তো সেই ব্যাপারটা রিলেট করতে পারবে না, বাট আই নো, বিকজ আই হ্যাভ আ ব্রাদার অ্যান্ড আই নো যে আমাদের রিলেশনশিপটা, আমাদের ইম্পর্টেন্সটা কতটা। আর ভাবো সেই রকমের একটা জার্নি থেকে একটা সুন্দর জীবন চলছিল তখন একটা ভাইকে হারানো 1865-এ ওনার মনের মধ্যে কি প্রভাবটাই না পড়েছিল। দেখো, এবারে 1869 থেকে 1873 দেওয়া আছে, বলা আছে জার্নি টু ইউরোপ। এখন কিন্তু এই সময়টাতে ওনারা আর ইন্ডিয়াতে ছিলেন না, মানে তারু দত্তা অ্যান্ড ওনার দিদি আরু ওনার মা বাবার সাথে ইউরোপে চলে গেছিলেন। 1869-এ ফ্রান্সে গেছিলেন প্রথমে, ওখানে ছিলেন। ওখানে তিনি সি বিকেম হাইলি প্রফিসিয়েন্ট ইন ফ্রেঞ্চ, সেখানে তিনি ফ্রেঞ্চে কিন্তু অনেক দক্ষতা অর্জন করলেন। পরবর্তী সময় আমরা দেখব যে এই ফ্রেঞ্চের প্রতি যে দক্ষতাটা সেটা ওনাকে কিভাবে সাহায্য করছে লিটারেরি ওয়ার্কস লেখার জন্য। এবার দেখো 1870-তে ওনারা ইংল্যান্ডে গেলেন, সেখানে ওনার ফার্দার এডুকেশন হলো অ্যান্ড লিটারেরি এক্সপোজার, সেখানে নতুন নতুন জিনিস শিখলেন। আছে তাহলে ফ্রান্সে ওনার ফ্রেঞ্চের প্রফিসিয়েন্ট হলো, এবার ইংল্যান্ডে ওনার পরবর্তী এডুকেশন যে উচ্চশিক্ষা সেটা ওনার হলো। এবারে 1873-তে রিটার্ন টু ইন্ডিয়া, তিনি ওনারা ভারতে ফিরে আসছেন। যখন ভারতে আসছেন তাহলে তিনি সাথে কি কি নিয়ে আসছেন দেখো। রিটার্ন টু ইন্ডিয়া উইথ আ মাচ ব্রোডার নলেজ অফ ইংলিশ অ্যান্ড ফ্রেঞ্চ লিটারেচার। ইংলিশ কেন? কারণ ইংল্যান্ডে ছিলেন, সেখানে অনেক কিছু শিখেছেন। আর ফ্রান্সে তিনি ফ্রেঞ্চ শিখেছেন। তো এই নলেজগুলো কিন্তু সঙ্গে নিয়ে আবার কিন্তু ইন্ডিয়াতে ফিরে আসলেন। এখন কিন্তু তরুদত্তা অনেকটাই প্রফিসিয়েন্ট হয়ে গেছেন। After returning to Calcutta, Taru's literary interest increasingly turned towards India, Sanskrit and Indian mythology. এবারে ইন্ডিয়াতে ফেরার পরে আমাদের ভারতের মাইথোলজির ব্যাপারগুলোই আলাদা, তাই না? আমাদের ইন্ডিয়ার সৌন্দর্যটা, এর সাথে রিলেটেড কালচার্সগুলো সত্যি সত্যি অ্যাট্রাকটিভ।
এবারে যে উনি আমাদের যেহেতু ইন্ডিয়ারই আর আবার ফিরে আসলেন, এবারে ইজিলি ভাবেই উনি তো অ্যাট্রাক্টিভ হবেইনি আমাদের কালচারসের দিকে। তো সেইভাবে সেই সেম সিচুয়েশন ওনার কাছেও ঘটলো। And she began studying Sanskrit and exploring Indian legends and classical literature. So এই টাইমের মধ্যে আমরা কি দেখলাম যে উনি জন্মগ্রহণ করছেন, অনেকটা সময় আহ, কাটাচ্ছেন ভাই বোনদের সাথে। তারপরে হঠাৎ করে তার ভাইকে তিনি হারাচ্ছেন। এবারে দিদির সাথে মা বাবার সাথে ওনারা ফ্রান্স চলে যাচ্ছেন। ওখানে তার ফ্রেঞ্চ লার্নিং হচ্ছে। অ্যান্ড তারপরে ইংল্যান্ডে উনি ইংলিশ লিটারেচারের সম্পর্কে দক্ষতা অর্জন করছেন। তারপর আবার 1873-তে ওনারা ইন্ডিয়াতে ফিরে আসছেন। ইন্ডিয়াতে ফেরার পরে তিনি আবার ইন্ডিয়ান মাইথোলজির ব্যাপারে অ্যাট্রাক্ট হচ্ছেন। এবারে সংস্কৃত এডুকেশনের উপরে অ্যাট্রাক্ট হচ্ছেন। তো সেই হিসেবে উনি জ্ঞান অর্জন করছেন। নেক্সট আমরা দেখি, এবারে আবার একটা দুর্ঘটনা ঘটছে দেখো 1874-এ, লস অফ আরু। তরুদত্তা আবার ওনার দিদিকে হারালেন। ফার্স্ট তাহলে ভাইকে হারিয়েছিলেন, এখন তিনি ওনার দিদিকে হারাচ্ছেন। এবারে এই ব্যাপারটা কিন্তু ওনার মেন্টালে আবার প্রভাব পড়লো, মেন্টাল হেলথের উপরে। আমরা পরে রিলেট করে করে দেখবো যে এই ব্যাপারগুলো কেমন ভাবে উনাকে প্রভাবিত করছে এবং লিটারেরি ওয়ার্কের মধ্যে কিভাবে এই ব্যাপারগুলো ফুটে উঠছে। কারণ পার্সোনালি আমাদের জীবনের সাথে যাই ঘটে না ঘটে, আমরা যেটা কর্ম করছি আমাদের সাথে, আমাদের লিটারেরি ওয়ার্কসই হোক বা যে কোনো আমাদের কাজই হোক, দেখবে আমাদের পার্সোনাল জীবনটা কোথাও না কোথাও ওই কাজগুলোর মধ্যেই ফুটে উঠছে। তো সেম ঘটনাগুলো ইনার সাথেও হচ্ছে। 1876-এ দেখো মেজর লিটারারি অ্যাচিভমেন্ট। 1876-এ আরও মারা যাবার পরে 1876-এ তিনি ফার্স্ট আ কালেকশন অফ ইংলিশ ট্রান্সলেশন অফ ফ্রেঞ্চ পোয়েট্রি পাবলিশ হলো উনার 1870, মানে এই বইটাতে যে আ শেপ গ্লিন্ড ইন ফ্রেঞ্চ ফিল্ডস, এই কালেকশনটাতে এখানে ফ্রেঞ্চ পোয়েট্রি মানে ফ্রেঞ্চের তো দক্ষতা ছিল, এবার ফ্রেঞ্চের পোয়েট্রি তিনি লিখছিলেন ফ্রেঞ্চ ভাষাতে। এবারে সেইগুলো একটা বইতে পাবলিশ হলো 1876 সালে, যার বইটার নাম ছিল শেফ গ্লিন্ড ইন ফ্রেঞ্চ ফিল্ডস। নেক্সট দেখো কি হচ্ছে, 1876 থেকে 1877 মধ্যে তরুদত্তা টার্ন টু সংস্কৃত লিটারেচার অ্যান্ড ইন্ডিয়ান মাইথোলজি। She began retelling ancient Indian legends in English verse, including Savitri, Lakshmana, Sita, Dhruva, Bhutu, and our Kejuna Tree, যে কবিতার কথা আমরা এখন পড়বো। তারপর মানে এই টাইম পিরিয়ডটাতে 1876 সালে তো ওনার পাবলিশ হলো সেই কালেকশনটা, ফ্রেঞ্চ পোয়েট্রির কালেকশনটা। এবার 1876 থেকে 1877 জার্নিটা দেখো, তিনি ইন্ডিয়ান লেজেন্ড সম্পর্কে অনেক লেখালেখি করছেন কিন্তু, আর এই কবিতাগুলো তিনি লিখে ফেলেছিলেন তখন। এবারে দেখো 1877 সালে তরুদত্তা কিন্তু মারা যান। মাত্র দেখো 21 বছর বয়স ছিল ওনার। ভাবো 21 বছরের জার্নি তে তিনি এত সব কিছু আমাদেরকে উপহার দিয়ে গেছেন। এবার দেখো যে কিছু কিছু এগুলো তো তিনি লিখে ফেলেছিলেন, এবারে ওনার কিন্তু ওগুলো ওনার থাকাকালীন কিন্তু পাবলিশ করা হয়নি। লিটারেরি ওয়ার্কসগুলো উনি মারা যাবার পরে অনেক কিছু পাবলিশ হয়েছে। দেখো পাবলিকেশন অফ সাম লিটারেরি ওয়ার্কস পস্টিউমাসলি, আমি বলেছি পস্টিউমাসলি আমরা তাকে বলি যে মারা যাবার পরে যেগুলো পাবলিশ হচ্ছে। দেখো 1879 সালে একটা ফ্রেঞ্চ নভেল পাবলিশ হয়েছে। 1800 নামটা আমি কিন্তু স্ক্রিনে শো করে দিয়েছি, তোমরা ওটা দেখে নেবে। 1879 সালে আবার একটা ইংলিশ নভেল পাবলিশ হয়েছে, যেটা কিন্তু পূর্ণতা পায়নি, আনফিনিশড। যেটা পরীক্ষার জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে যে তরুদত্তার একটা আনফিনিশড নভেলের নাম কি, বায়াঙ্কা অর দ্য ইয়াং স্প্যানিশ ম্যাডান। তোমরা কিন্তু এটা মাথায় অবশ্যই রাখবে। 1882 সালে পাবলিশ হলো এনসিয়েন্ট ব্যালাডস অ্যান্ড লিজেন্ডস অফ হিন্দুস্তান। এটাও একটা কালেকশন, এখানে অনেকগুলো কবিতা একসাথে পাবলিশ হয়েছিল। আমাদের যে কবিতা আমরা এখন
আলোচনা করছি আবার কেজুনা ট্রি এই বইটাতে কিন্তু পাবলিশ হয়েছিল। এটা কিন্তু মাথায় রাখবে। এইচএসে যখন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যারা স্টুডেন্টস আছো, তোমরা জানো যে হাইয়ার সেকেন্ডারি তোমাদের এক্সাম খুব তাড়াতাড়ি হতে চলেছে। সো কিছু কিছু ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট যেগুলো আমি বলছি যে এগুলো এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট, সেগুলো কিন্তু তোমরা এগুলো নোট ডাউন করতে থাকো কিন্তু। আর তোমরা নিজেরাও জানো যে আবার কেজুনা ট্রি তোমাদের সিলেবাসে আছে। দেখো, এবারে আমরা কবি মানে যিনি পোয়েটাস ওনার সম্পর্কে তো আমরা জেনে নিলাম। আমরা জানলাম যে ওনার লাইফ জার্নিটা, উনি কতটা সময় ইন্ডিয়াতে কাটিয়েছেন, আবার বিদেশেও কাটিয়েছেন। কিছু পার্সোনাল লসও হয়েছে ওনার, সেগুলো ওনার মেন্টাল হেলথে প্রভাব ফেলেছে। এবারে আমরা জানবো যে যে কবিতাটা লিখেছেন সেই কবিতাটার কিছু ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট যখন লাইন বাই লাইন আমরা পড়বো, এই যে ওনার লাইফ জার্নিটা এই কবিতার মধ্যে কীভাবে ফুটে উঠেছে সেটা তোমরা অবশ্যই রিলেট করতে পারবে, সেটা গ্যারেন্টি আমি দিচ্ছি। বাট এখন কিছু ইম্পর্ট্যান্ট ফ্যাক্টগুলো কবিতায় তোমরা দেখে নাও। দেখো, বলা হয়েছে যে আওয়ার কেজুনা ট্রি এটা একটা লিরিক পোম। এবারে আমরা লিরিক পোম কাকে বলি না, পোম এক্সপ্রেসিং দ্য পোয়েটস পার্সোনাল ইমোশনস অ্যান্ড ফিলিংস, থটস ওর মেমোরিজ ইউজুয়ালি ইন আ মিউজিক্যাল অন এক্সপ্রেসিভ ওয়ে। যখন একটা কবিতা মানে কোনো কবিতাতে যখন কোনো কবি নিজের পার্সোনাল ইমোশনকে, ফিলিংসকে, নিজের ভাবনাকে, কিছু স্মৃতিকে তুলে ধরেন একটা গানের ছন্দে বা মজা এক্সপ্রেসিভ ওয়েতে, তাকেই আমরা লিরিক পোম বলি। এখানে প্রত্যেকটা লাইন যখন যখন তোমরা পড়বে বা তোমরা অলরেডি পড়ে নিয়েছো, তোমরা সেখানে রিলেট করতে পারছো যে প্রত্যেকটা লাইন ওনার কিন্তু সেই মেমরি থেকে, চাইল্ডহুড মেমরি থেকেই কিন্তু লেখা, সেই জন্য এটা লিরিক পোম। টোটাল কবিতাটাতে আমরা দেখতে পাই 5টা কিন্তু স্টেঞ্জা আছে, 5 স্টেঞ্জা, 5 স্টেঞ্জাস আর দেয়ার। লাইন্স কোটা আছে 55 লাইন্স আছে। এবারে কি রাইম স্কিম ফলো করছে কবিতাটা, এগুলো কিন্তু এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন, তো এগুলো কিন্তু তোমাদেরকে দিতে পারে এক্সামে, তোমরা এগুলো লক্ষ্য করতে পারো, ওই জন্য মাইন্ডে তোমরা কিন্তু দেখবে, এগুলো কিন্তু মাইন্ডে রাখো ব্যাপারগুলো। রাইম স্কিমটা দেখো ফলো হচ্ছে এ বি বি এ সি ডি ডি সি ই ই ই। তোমরা রাইম স্কিম, আমি আমি ধরে নিচ্ছি যে তোমরা রাইম স্কিমটা কিভাবে আমরা ডিসাইড করি সেটা তোমরা জানো। আর যদি জানো না, আমি পরবর্তীতে চেষ্টা করবো একটা শর্ট ভিডিওর মাধ্যমে তোমাকে বুঝিয়ে দেওয়ার যে রাইম স্কিমটা আমরা কিভাবে ডিসাইড করি। এবার দেখো, এটা কখন লেখা হয়েছিল এক্স্যাক্টলি তো ডেট জানা যায় না, বাট বলা যায় যে অ্যারাউন্ড 1876-এর মধ্যে এটা লেখা হয়েছে। এজ আ ট্রিবিউট টু হার চাইল্ডহুড মেমোরিজ অ্যান্ড হার ডিজিজ সিবলিংস আবজু অ্যান্ড আরু। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট পয়েন্ট, তোমরা কিন্তু মনে রাখবে যে লেখা হয়েছে তো 1876-এর পাশাপাশি সময়, যেটা ওনার লাইফ জার্নির একেবারেই শেষ সময়, তাই না? তারপরেই তো তিনি মারা যাচ্ছেন। এবারে এটা কিন্তু একটা ট্রিবিউট, ওনার যে ভাই বোন যে মারা গেছেন ওদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিন্তু ওদের মেমোরিতেই কিন্তু এই কবিতাটা লিখছেন। দেখো, এটা পাবলিশ হয়েছিল কিন্তু মারা যাবার পরে উনি 1882 সালে ইন হার সেকেন্ড কালেকশন এনসিয়েন্ট ব্যালাডস অ্যান্ড লিজেন্ডস অফ হিন্দুস্তান। আমি এটা বলেছিলাম আগেই যখন আমি বললাম এই ব্যাপারটা, এনসিয়েন্ট ব্যালাডস অ্যান্ড লিজেন্ডস অফ হিন্দুস্তান লিটারি ওয়ার্কসের সম্পর্কে বলেছিলাম, আমি তখনই বললাম যে এইখানেই কিন্তু আবার কেজুনা ট্রিটা পাবলিশ হয়েছিল। তাহলে মাথায় রেখো কবে লেখা হয়েছিল, কবে পাবলিশ হয়েছিল এবং কোন কালেকশনে পাবলিশ হয়েছিল। তো সেটিংটা, জায়গাটা কোথায় না, বাগমারি নিয়ার ক্যালকাটাতে। আমি জানালাম যে বাগমারিতেই ওই কেজুনা ট্রিটা ছিল, ওদের গার্ডেন হাউসে, আর ওই স্মৃতি উনি তুলে ধরেছেন। থিমসটা কি, থিমস নিয়ে করে কিন্তু কোয়েশ্চেন দেয় কিন্তু পরীক্ষায়, তোমরা এই জন্য মাথায় রাখো। এখানে নেচার মানে থিমস মানে মূল ভাবটা কি, কবিতায় কি জিনিসগুলো মাথায় রেখে বা কি ভাবগুলো ফুটে উঠেছে সেটাই হচ্ছে থিমস। দেখো, নেচার, মেমরি, লোস, লাভ, ইমর্টালিটি। তোমরা লাইনগুলো যখন পড়েছো আমি জানি, বা যখন পড়বে তোমরা এগুলো সবগুলো রিলেট করতে পারবে। এখানে নেচার,
মেমরি, লোশ, তারপরে লাভ, ইমর্টালিটি সবগুলোই কিন্তু এখানে খুঁজে পাবে। এবারে দেখো, আমরা লাইন বাই লাইন তো আজকে ডিসকাস করব না, আমরা শুধু আজকে জানলাম কেজুনার ট্রি সম্পর্কে, কোথায় দেখা যায়, এবারে ওই গাছটার নাম এমন কেন হয়েছে, কিছু আননোন ফ্যাক্টও জানলাম, তো তার লাইফ জার্নিটাও আমরা জানলাম, যেটা আমাদের লাইন বাই লাইন বুঝতে অসুবিধা করবে। এবারে আমরা জেনেছি যে এই কবিতার কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টগুলো, যেগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। এখন আমরা পোয়েমটা রিসাইট করব ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, শুধু আজকে এইটুকুই। রিসাইট করার পরেই আমরা পরবর্তী সময়ে আমরা স্টেঞ্জা ওয়াইজ, লাইন ওয়াইজ আমরা ধরে 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 আমরা বোঝার চেষ্টা করবো প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা লাইন একেবারে। দেখো, কবিতার লাইনগুলো পাশে দেওয়া আছে, আর সেই লাইনকে রিলেট করে একটা ছবিও কিন্তু দেওয়া আছে, যাতে তোমরা ভিজুয়ালাইজ করতে পারো যে ইয়েস এই রকমের হচ্ছে গাছটা। প্রথমেই দেখো লাইনগুলো আমরা পড়ার চেষ্টা করব। Like a huge python winding round and round, the rugged trunk indented deep with scars, up to its very summit near the stars, a creeper climbs, in whose embraces bound no other tree could live, but gallantly the giant wears the scarf. And flowers are hung in crimson cluster all the boughs among, whereon all day are gathered bird and bee, and oft at nights the garden overflows with one sweet song that seems to have no close, sung darkling from our tree while men repose. এটা ফার্স্ট স্টেঞ্জা। পরের স্টেঞ্জা দেখো, উপরে কিছু লাইনটা কেটে গেছে, আমি এখন পড়ার চেষ্টা করছি। লাইন বা লাইন যখন পড়াবো তখন আমি প্রত্যেকটা লাইন যেমন শো হয় সেইভাবেই তোমাদেরকে কিন্তু দেব। When first my casement is wide open thrown at dawn, my eyes delighted on its rest. When first my casement is wide open thrown at dawn, my eyes delighted on its rest. Sometimes, and most in winter, on its crest, a grey baboon sits statue-like alone watching the sunrise, while on lower boughs, নেক্সট স্টেঞ্জা দেখো, উপরের কিছু লাইনটা কেটে গেছে, আমি এই লক্ষ্য করলাম। আমি পরবর্তী সময় যখন লাইন বা লাইন বোঝাবো তোমাদেরকে ভালোভাবেই শো করাবো লাইনগুলো। এখন একটু পড়ে নিচ্ছি, তোমরা একটু জাস্ট শুনে নাও। When first my casement is wide open thrown at dawn, my eyes delighted on its rest. Sometimes, and most in winter, on its crest, a grey baboon sits statue-like alone watching the sunrise, while on lower boughs his funny offsprings leap about and play, and far and near cocklers hail the day, and to their pastures wend our sleepy cows. And in the shadow on the broad tank cast by the whole tree so beautiful and vast, the water lilies spring like snow and must. খুবই সুন্দর লাইনগুলো। নেক্সট দেখো, but not because of its magnificence, dear is the Kajuna to my soul. Beneath it we have played, though years may roll. O dear companions, loved with love intense, for your sakes sail the tree we ever dear. Blend with your images, it shall rise in memory, till the hot tears blind mine eyes.
What is that dirge like murmur that I hear, like the sea breaking on a shingle beach? It is the tree's lament, an error speech that happily to the unknown land may reach. Next देखो. Unknown yet well known to the eye of faith. Uh, I have heard that well far and far away in distant lands by many a sheltered bay. When slumbered in his cave the water wraith and the waves gently kissed the classic shore of France or Italy beneath the moon, when earth lay transferred in a dreamless zone, and every time the music rose, before my inner vision rose a form sublime. Thy form, O tree, as in my happy prime I saw thee, in my own loved native clime. The last stanza. Therefore, I fain would consecrate Ali unto thy honor, G, beloved of those who now in blessed sleep for a repose. Dearer than life to me, alas, were they. Mayst thou be numbered when my days are done with deathless trees, like those in Borodal, under whose awful branches linger pale fear, trembling hope, and death, the skeleton, the time, the shadow. And though weak the verse that would thy beauty fain, O fain, rehearse, may love defend thee from oblivion's scars. So it's all about today's class. In the next video, we'll explore the poem line by line with simple meanings and explanations. Thank you so much for watching. Stay tuned for the next lesson.